আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অ্যাপস্টাইনের নথিপত্র নিয়ে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। এ তোলপাড়ের মধ্য দিয়েই গতকালকেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ হয়ে গেল। এখন হঠাৎ করে এই ফোনালাপ কেন? এই ফোনালাপে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিষয়ও ছিল। এখন তারা এক্স্যাক্টলি কি কি বিষয় আলোচনা করেছে আমি সম্পূর্ণরূপে বলতে না পারলেও ভারতের কিছু মানুষের সাথে কথা বলে তাদের সূত্র মতে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনার জন্য ভারত এবং আমেরিকা একমত হয়েছে এবং শেখ হাসিনাও যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে সে বিষয়েও তারা একমত হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে কি শেখ হাসিনাকে ভারত এবং আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে, বা আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসে সে বিষয়েও কি আমেরিকা একমত হয়েছে? না, আমেরিকা আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে যাক, খুব তাড়াতাড়ি এসে শেখ হাসিনা দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হয়ে যাক, সেটাতে সমঝোতা হয়নি। মূলত সমঝোতা হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এবং শেখ হাসিনারও বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। এই বিষয়টাতে একমত হয়েছে। আপনাদের এইটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে কোন বিষয়টা একমত। এখন অনেকে আলোচনা সম্পূর্ণ না শুনে আপনারা বলে ফেলেন, ভাই আপনি তো বলছেন ভারত আর আমেরিকা এক হয়ে গিয়েছে, আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, ক্ষমতায় বসে যাবে। আরে ভাই, ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আপনাদের এই ভুলগুলা হয়। আমি ভিডিওটা শেষ পর্যন্ত কেন দেখতে বলি, যাতে সকল বিষয় আপনারা ক্লিয়ার হন। ভারত চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কিন্তু আমেরিকা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হোক, আমেরিকা সেটা চাচ্ছে না। আমেরিকা জাস্ট আংশিক চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করুক। ভারতের চাওয়া আর আমেরিকার চাওয়া এক না, কিন্তু কিছু বিষয়ে তারা সমঝোতা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের সাথে যে আমেরিকার অনেকদিন ধরে টানাপোড়েন চলছে শুল্কের বিষয় নিয়ে, ট্রাম্প বারবার শুল্ক বাড়িয়ে দিচ্ছে, সেই সকল বিষয় নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে। ভারতের শুল্ক একেবারে কমিয়ে নেওয়ার একটা ওয়াদা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেটা কখন থেকে কার্যকর হবে সেটা একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানে। আর তৃতীয় বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমেরিকার সাথে ভারতের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তি আরো যাতে সামনে অগ্রসর হয় আরো অনেক বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কিছু তাদের মধ্যে খুনসুটি হয়েছে। আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আর ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছে রাশিয়ার সাথে যাতে আরো অনেক পরিমাণে যে ব্যবসা বাণিজ্য করছে ভারত সেটা আরো কমিয়ে আনে। ভারত কিন্তু আগের থেকে একটু কমিয়ে এনেছে, আরো কমিয়ে আনার জন্য একটা উপদেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের এই সকল উপদেশ সকল কিছু মানবে, নাকি রাশিয়ার সাথে আগে যে রকম সম্পর্ক ছিল সেটা আগের মতোই থাকবে, ব্যবসা বাণিজ্য আগের মতোই থাকবে? এটা একান্ত নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক আস্তে আস্তে শিথিল হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন শিথিল না হয়েও আর উপায় কি, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর আবার ক্ষমতা থেকে চলে যাবে, আমেরিকার আবার নতুন প্রেসিডেন্ট আসবে। কারণ ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না, দুইবার উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। তাই হয়তোবা নরেন্দ্র মোদীর সাথে সকল বিষয় মিটিয়ে নিতে চাচ্ছে তার দেশের স্বার্থে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব বহন করে এবং এফেক্ট ফেলবে। কারণ ভারতের সাথে আমেরিকার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাওয়া মানে, সমঝোতা হয়ে যাওয়া মানে, বাংলাদেশের মধ্যে ভারত যে খেলাটা খেলতে চায় খুব ইজিলি সেটা খেলতে পারবে। আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে বা সিআই এর মাধ্যমে ভারতকে বাধা দিবে না। এই 16-17 মাসে বাংলাদেশের মধ্যে আমেরিকার সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অনেক খেলা হয়েছে। আমরা অনেক নিউজও দেখতে পেয়েছি, আমেরিকার অনেক সিআইএ এর সদস্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে মারা গিয়েছে। কারা মেরেছে কোনো নিউজ মিডিয়াও আসা নাই।
এগুলা হচ্ছে রয়ে আর সিএ এর খেলার মধ্যে সিএ অনেক এজেন্ট মারা পড়েছে। এগুলা আমেরিকাও প্রকাশ করে না। গোয়েন্দাদের খেলা যখন চলে, কেউ মারা গেল, এটা যে আমার লোক আমি প্রকাশ করতে চাই না, হয়তো লজ্জায় প্রকাশ করতে চাই না, বা সিকিউরিটি কনসার্নের কারণে প্রকাশ করতে চাই না। এই সকল কিছুর হয়তো অবসান হয়ে যাবে। আর চোর পুলিশ খেলা চলবে না বাংলাদেশের মধ্যে। সিএএ ভার্সেস র, আইএসআই ভার্সেস র, বাংলাদেশের মধ্যে আগামীতে আবার দেখবেন রয়ের দাবদাবা চলবে। কারণ ভৌগোলিকভাবে ভারতই বাংলাদেশের মধ্যে ছড়ি ঘুরানোর জন্য পারফেক্ট। কারণ ভারতের পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। সিআইএ যত চেষ্টা করুক আমেরিকা থেকে উড়ে এসে বাংলাদেশে অনেক কিছু করে ফেলবে, আইএসআই যতই চেষ্টা করুক বাংলাদেশে অনেক কিছু করে ফেলবে, কিছু সময়ের জন্য সফল হলো, রয়ের সাথে পেরে উঠবে না। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশে কোন জায়গায় কি আছে, কিভাবে খেলতে হবে, ভারতের থেকেও এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের থেকেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ভালো বুঝবে না। আর রকে ব্যাকআপ দেওয়ার জন্য তো রাশিয়ার কেজিপি আছেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর ভারতকে ইসরায়েলের মোসাদও কিন্তু বিতর্কতভাবে সমর্থন করে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। দিক দিয়ে মোসাদও গোয়েন্দাগিরির জন্য রকও সাপোর্ট করে। কিন্তু আমেরিকার সাথে যখন ভারতের গোয়েন্দাদের খেলা হয় তখন কিন্তু মোসাদ নিউট্রাল থাকে, কাউকে সমর্থন করে না। এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা না বুঝি, কোন দেশ কি চাই সেটা না বুঝি, এবং আপনারা অর্ধেক ভিডিও দেখে যদি চলে যান, তাহলে অনেক কিছু আপনারা মিস করেন এবং পরে গিয়ে সকল কিছু আপনারা ক্লিয়ার হন না। তাই আমেরিকা কি চাচ্ছে বাংলাদেশে সেটা মোটামুটি এই ভিডিও এতটুকু পর্যন্ত যারা দেখেছেন কিছু বেসিক বুঝতে পেরেছেন। আর ভারত কি চাচ্ছে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। ভারতের 5 আগস্ট পরবর্তী সময় থেকে যেটাতেই তারা সিদ্ধান্তে অনড় ছিল, এখনো সেটাতেই আছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। তাহলে আমরা এই নির্বাচনকে স্বীকৃতি দিব। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এটাই কিন্তু ডক্টর সরকারকে বুঝাতে চেয়েছে। এখনো ডক্টর সরকার যখন বলছে ভারত থেকে পর্যবেক্ষক পাঠাতে, আগামীতে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য ভারত কিন্তু পর্যবেক্ষক পাঠাবে একবারও বলেনি। কারণ ভারত এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, তাহলে পর্যবেক্ষক পাঠানোর তো কোনো প্রশ্নই উঠে না। আর যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বা করতে দেয়া হচ্ছে না, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু? এই নির্বাচনে অনেক দেশ থেকে পর্যবেক্ষক পাঠাতে চাচ্ছে না, বা জাতিসংঘ থেকে পর্যবেক্ষক আসবে বলেও কোনো ধরনের আমরা সাড়া পাচ্ছি না। কিছু ভুয়া দেশ থেকে কিছু ভুয়া পর্যবেক্ষক এনে বোঝানোর চেষ্টা করছে অনেক বেশি পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করেছে, এটা আমরা ভালোভাবে দেখতে পেয়েছি। আপনারা আওয়ামী লীগ ছাড়া যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এটার এফেক্ট কিন্তু খালি চোখে এখন বুঝতে পারবেন না, 12 ফেব্রুয়ারির পরে বুঝতে পারবেন যে তারা কি বড় ভুল করেছে। কারণ তারা জাতিসংঘের কথা উপেক্ষা করে, ভারতের কথা উপেক্ষা করে, রাশিয়ার কথা উপেক্ষা করে, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং মার্কিন কংগ্রেসম্যান, তারপর ব্রিটিশের কিছু এমপিদের কথা উপেক্ষা করে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিয়ে দিচ্ছে। খেলা তো হবে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে যে রাজনৈতিক সরকার আসবে তার উপর যখন বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হবে, একেবারে কোণঠাসা করে ফেলা হবে, তখন বুঝবে কত ধানে কত চাল, কি ভুলটা করলাম আওয়ামী লীগ ছাড়া এ পাতানো নির্বাচনে আমরা জয়লাভ করে সরকার গঠন করে। না পারবে পালিয়ে যেতে, না পারবে তারা এই সরকারটাকে ফেলে দিয়ে নিজেরা আবার আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দিতে। তখন তারা হজবরল অবস্থা হয়ে যাবে। আরেকদিক দিয়ে জনগণের চাপ, নিজেদের রাজনৈতিক দলের মধ্যে কোন দল, সকল কিছু বেড়ে যাবে, একেবারে কোণঠাসা হয়ে যাবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভারতের রত থাকবেই খেলা খেলার জন্য, আর আওয়ামী লীগও যখন এক সংগঠিত রাজপথে নামবে পুরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই রাজনৈতিক সরকারটা। রেজিম চেঞ্জ হওয়া তখন সময়ের ব্যাপার হয়ে যাবে। রেজিম চেঞ্জ না হলো অন্তত ওই সরকার পড়ে যাবে, হয়তো আবার আর্মি ক্ষমতায় চলে আসবে, না হলে আরেকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, এখনো আলোচনার প্রেক্ষিতে আবার এই ব্যাপারটা চলে এসেছে। আজকে যে আলোচনাগুলো করেছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে অনেকগুলো দিক আমি তুলে ধরেছি। আপনারা এই ব্যাপারগুলো যদি একটু সূক্ষ্ম মাত্রায় চিন্তা করেন তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভবিষ্যৎ একেবারেই খারাপ, 20 বছর আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, সেটা হচ্ছে আকাশ কুসুম চিন্তা ভাবনা। শুধু 12 ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন হতে দেন, আওয়ামী লীগ 1 বছরের মধ্যে ওভারকাম করবে এবং বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবে এবং বিশ্বের সকল দেশই সমর্থন করবে। এটা হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। সে কারণে আমি আপনাদের সবসময় একটা কথা বলি, আপনারা কখনো হতাশাগ্রস্ত হবেন না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে কোন টাইমে তাদেরকে সংগঠিত হয়ে ফিরে আসতে হবে। হয়তোবা নেতৃত্বের মধ্যে কিছু ভুল ছিল আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ে অনেক নেতাদের, সেই কারণে আওয়ামী লীগের 5 আগস্ট
এই পরিণতি হয়েছে। কিন্তু তার মানে এই না যে সবসময় আওয়ামী লীগ ভুল করে যাবে, আওয়ামী লীগ সবসময় এই খারাপ অবস্থায় থেকে যাবে। আওয়ামী লীগ বিতর্কতভাবে অনেক আগে থেকে কাজ করছে, সংগঠিত হচ্ছে, আবার নতুন করে নেতৃত্ব তৈরি করছে, কিভাবে আওয়ামী লীগকে তৃণমূলকে উজ্জীবিত করা যায়, তৃণমূলকে সংগঠিত করা যায়, সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগ অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে। এখন কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, সেই বিষয়ে ফোকাস দিচ্ছে। আমরা যে 5 আগস্ট পরবর্তী সময় গলা ফাটিয়ে ফাটিয়ে আওয়ামী লীগের ল্যাকিংস গুলো তুলে ধরেছি এবং গলা ফাটিয়ে ফাটিয়ে আওয়ামী লীগ কি করতে অনেক কথা বলেছি, সকল বিষয় আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে আমাদের ভিডিও দেখেছে, সকল কিছু আমলে না নিলেও কিছু বিষয় তো আমলে নিয়েছে। কথা হচ্ছে কাঙ্গালের কথা বাসি হলো ফলে। আমরা হয়তো বা আওয়ামী লীগের কিছুই না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আল্লাহ আমাদেরকে বিন্দু পরিমাণ হলো জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানের মাধ্যমে আমরা অনেক কথা বলেছি। হয়তোবা কিছু জিনিস আওয়ামী লীগের জন্য পজিটিভ হিসেবে মনে করেছে শীর্ষ নেতারা, ওগুলো তারা হয়তো দেখেছে, তারা ওগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এটাই হওয়া প্রয়োজন। কারণ আপনার থেকে যে জ্ঞান আছে, হয়তোবা অনেক সিনিয়র পর্যায়ে তাদের কাছে সেই জ্ঞান নাই, আবার অনেক সিনিয়র পর্যায়ের ওদের কাছে যে জ্ঞান আছে, অনেক জুনিয়র পর্যায়ের ওদের কাছে সেই জ্ঞান নাই। সিনিয়র জুনিয়র মিশেলে কিন্তু আগামীতে আমাদের বাংলাদেশের রাজনীতিটা করতে হবে। তাহলে কিন্তু ওই রাজনৈতিক দলটা বুক ফুলিয়ে যে কোনো দেশের মধ্যে রাজনীতি করতে পারবে, ওই দেশের রাজনৈতিক সংগঠন হলে। এটাই হওয়া প্রয়োজন, কারণ এখন আধুনিকায়নের যুগ। কথা বুঝতে পেরেছেন? এখন জেন জেড জেনারেশন যারা আছে তারা কি চাই, জেন বি বা জেন আলফা জেনারেশন যারা আছে তারা কি চাই, সকল কিছু বুঝে রাজনীতি করতে হবে। শুধু আমি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, আমি 40 বছর রাজনীতি করেছি, সকল কিছু আমি বুঝি, আমি ডিসিশন নিব, জুনিয়রদের কথার কোনো দাম নাই, আমার খুব ভাব থাকতে হবে। এভাবে করলে 5 আগস্টের মতোই যে ক্ষমতা আসবে তাদের পতন হবে। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটার হচ্ছে তরুণরা। তাই তরুণদেরকে মাথায় রেখে আগামী রাজনীতি সাজাতে হবে, এবং তরুণদেরকে মাথায় রেখে তরুণদের ভাবনা কি, যারা ওই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তাদের কাছ থেকে কিছু বিষয় সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা শুনতে হবে, যে কি কি করলে আমাদের রাজনৈতিক দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে এবং তরুণদের মনের কোঠায় ঢুকে যেতে পারবে, এবং তরুণরাই এই ছাত্র সংগঠনের প্রতি আকৃষ্ট হবে। তা না হলে গোজামিল মার্কা ছাত্র রাজনীতি, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে কোনো লাভ নাই। ছাত্ররা ওই লুঙ্গির তলা থেকে থেকে এভাবে রাজনীতি করবে। এমন ভাবে ছাত্র সংগঠনটাকে গড়ে তুলতে হবে যে ছাত্ররা দেখেই ওই ছাত্র সংগঠনটাকে ভালোবাসবে, যে আমি এই ছাত্র সংগঠনই করব, এই ছাত্র সংগঠন দেশ ও দশের জন্য কাজে আসবে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এই বিষয়গুলো বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আগামীতে হবে বা এখনো আছে, তাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা অনেক ফাউ কথা বলি, আবার এই ফাউ কথার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলি। এই কথাগুলা খুব গুরুত্ব সহকারে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা যদি একটু কাজে লাগায়, আমাদের তরুণ সমাজের জন্যই ভালো হবে, এবং তরুণরা বাংলাদেশ আওয়ামী লীগকে যারা আগে ভালোবাসতো না তারাও ভালোবাসা শুরু করবে। আমি এটাই চাই যে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ হোক একটি তরুণ নির্ভর দল, এবং সিনিয়ররাও থাকবে, তরুণরাও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। এরকম যদি আওয়ামী লীগকে সংগঠিত করে গঠিত করতে পারে সজীব ওয়াজেদ জয় ভাই, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশে দাপটের রাজনীতি করবে এবং ক্ষমতায় আসবে। আর ক্ষমতায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগ তখন বারবারে জনগণের ভোটেই ক্ষমতা আসতেই থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না, কারণ বাংলাদেশের মধ্যে যত উন্নয়ন সাধিত হয়েছে শেখ হাসিনার হাত ধরেই হয়েছে, এই বাংলাদেশের আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তরুণদেরকে গুরুত্ব দিয়ে এবং তরুণ এবং সিনিয়রদের মিশেলে একটি সাংগঠনিক রাজনৈতিক দল গঠন করে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে জনগণের মণিকোঠায় আগে যেমন ছিল আবারও সেভাবে ঢুকে যাবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের হয়ে কাজ করে। আর বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নাম না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের নাম না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। এটা আমি বারবার কেন বলি, অনেকে ভুলে যাই, কথা বুঝেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ সকলেই মনে করে একটি রাজনৈতিক দল শুধু, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি ইতিহাসের নাম সেটা ভুলে যায়। এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যারা এখন এই দুঃসময় হাসি ঠাট্টা করেন, তারা হয়তো বা বাংলাদেশ থেকে হারিয়ে যাবেন, তাদের 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করবে। পৃথিবীতে অনেক ভাগা ভাগা রাজনৈতিক দল ছিল, পৃথিবীতে অনেক ভাগা ভাগা রাজনৈতিক রাষ্ট্র শাসক ছিল, কিন্তু তাদেরও দুঃসময় এসেছে। হয়তোবা এখনো বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়
শেখ হাসিনার দুঃসময়। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। পৃথিবীতে সকল কিছুরই ভালো এবং খারাপ সময় থাকে, কারণ খারাপ সময় না থাকলে আপনি ভালো সময় আসলে যে মজাটা সেটা উপভোগ করতে পারবেন না। সে কারণে আল্লাহ আপনাকে খারাপ এবং ভালোর মিশাইলে আপনার জীবনটাকে অতিবাহিত করাই। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছি আজকে আমি যে সকল বিষয়ে আলোচনা করেছি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে A to Z, যারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অনেক বিষয়ে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আলাপ আলোচনা হয় তারা এখন ওইখানে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে মন থেকে একেবারে ক্লিয়ারলি ওইখানে অনেক কিছু ক্লিয়ার করে দিব। আমরা অনেক বিষয় কিন্তু ভিডিওতে আলোচনা করতে পারি না, আনতে পারি না কথাগুলো, সে সকল বিষয় আপনাদেরকে আমি ইনবক্সে তুলে ধরবো। আর যারা ইউটিউবের মধ্যে কোনো মন্তব্য করতে চান, মনে কোনো কিছু থেকে থাকে, তারা এই ভিডিওর এখানে কমেন্ট বক্স আছে, সেখানের মধ্যে আপনারা আপনাদের মনের কথা তুলে ধরতে পারেন। ধন্যবাদ সকলকে। শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে আমার আন্তরিক অনেক বেশি ভালোবাসা। আল্লাহ হাফেজ।